রঘু ডাকাত কলকাতা ইন্ডাস্ট্রির এক বিগ বাজেট মুভি, কিন্তু প্রশ্ন হলো শুধু বাজেট বড় হলে কি মুভিটাও বড় হয়? এর রিভিউতে আমরা দেখব রঘু ডাকাত কি সত্যিই সেই ভিশন এবং এক্সিকিউশন দিতে পেরেছে, নাকি শেষ পর্যন্ত হয়ে গেছে ঠাগস অফ হিন্দুস্তানের মতো ভেস্তে যাওয়া কোনো প্রজেক্ট। রঘু ডাকাতের প্রোডাকশন হাউস বাজেট নিয়ে অফিসিয়ালি কোনো ক্লিয়ার করেনি, কিন্তু ক্যানভাস, স্কেল এবং সেট ডিজাইন সবকিছু মিলিয়ে অবশ্যই এটা একটা বড় প্রজেক্ট। কলকাতার মুভি হিসেবে মুভিটি অবশ্যই একটি মাইলফলক। এখানে ঠাগস অফ হিন্দুস্তান মুভিটির কথা উল্লেখ করা যায়। 2018 সালের প্রেক্ষাপটে সারা ইন্ডিয়াতে সবচেয়ে হাই বাজেটের মুভিগুলোর মধ্যে তৃতীয় স্থানে ছিল ঠাগস অফ হিন্দুস্তান। আবার RRR মুভিটির কথা উল্লেখ করা যায়। এটাও আবার 2021 সালের প্রেক্ষাপটে ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ হাই বাজেটের মুভি। ঠাগস অফ হিন্দুস্তান ও RRR দুইটা মুভিতেই ডাকাতদের নিয়ে গল্প আবর্তিত হয়েছে। দুইটা মুভির ভীষণই ছিল একেবারে গ্র্যান্ড স্কেলে নতুন কিছু দেখানো, তাই এই দুইটা মুভির স্পষ্ট প্রভাব দেখা যায় রঘু ডাকাত মুভিটা। কিন্তু কথা হচ্ছে রঘু ডাকাত কেন RRR না হয়ে ঠাগস অফ হিন্দুস্তান হয়ে উঠল? কারণটা হচ্ছে এক্সিকিউশন। ঠাগস অফ হিন্দুস্তান তাদের ভিশন অনুযায়ী গল্পটাকে দেখাতে পারেনি, কিন্তু RRR তা পেরেছে। তবে রাজামৌলির এই মুভিটায় খুব যে অসাধারণ একটা গল্প বলেছেন তা কিন্তু নয়। খেয়াল করে দেখুন, ঠাগস অফ হিন্দুস্তান আর RRR দুইটা মুভিতেই অলমোস্ট একই রকম একটা সিকোয়েন্স আছে। দুইটা সিকোয়েন্সেই গ্র্যান্ড স্কেলে দেখানো হয়েছে, দুইটা সিকোয়েন্সেই আবার গানও হয়। কিন্তু রাজামৌলি যেভাবে এই সিকোয়েন্সটাকে দেখিয়েছেন সেটাই হচ্ছে এক্সিকিউশন। কারণ তিনি এখানে অডিয়েন্সকে কানেক্ট করতে পারছেন, ইমোশনালি হিট করতে পারছেন। আর এই এক্সিকিউশনটাই ধ্রুব ব্যানার্জি রঘু ডাকাতে দেখাতে পারেনি। রঘু ডাকাতের সেট ডিজাইন নিয়ে অনেকেই কমপ্লেন করছেন, তবে আমার কাছে সেট ডিজাইন খুব বড় কোনো বিষয় নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সেটের মধ্য দিয়ে গল্পটাকে কিভাবে বলছেন। ধ্রুব ব্যানার্জি সবকিছু নিয়েছেন, বিশাল সেট, অ্যাকশন ডিজাইন, প্রপস, কিন্তু শক্তিশালী কোনো গল্প বলতে পারেননি। তাই আপনি যত বড় সেট বানান না কেন, কিন্তু সেই সেটে যদি আপনি গল্প বলতে না পারেন তাহলে সব চেষ্টাই ব্যর্থ। আবার পুষ্পার মতো অনেক মুভি আছে জাস্ট একটা সেন্ট্রাল ক্যারেক্টার ড্রিভেন মুভি হয়ে থাকে, এখানেও কিন্তু রঘু ডাকাত ব্যর্থ। তবে অবশ্যই বলবো বাজেট অনুযায়ী সেট ডিজাইন বেশ ভালোই ছিল, চেষ্টায় কমতে ছিল না, কিন্তু আরেকটা যত্ন নিলে হয়তো মুভিটা আরো প্রপার ফিল দিতে পারত। মুভিতে দেব, অনির্বাণ, ইধিকা পাল সহ প্রচুর স্টারকাস্ট থাকলেও কোনো চরিত্রই মুভিটির ভিশনকে এগিয়ে নিতে পারেনি। সোহিনী সরকার একমাত্র যার চরিত্রটি মুভির পারপাসকে সার্ভ করতে পারছে, বাদবাকি সবগুলো ক্যারেক্টারই ছিল ইউজলেস। এখন আপনি বলবেন দেব তো নিজের সেরাটাই দিয়েছেন। হ্যাঁ, তিনি নিজের সেরাটাই দিয়েছেন, কিন্তু একটা চরিত্রের ডেডিকেশনের উপর বেস করে তো আর 2.5 ঘন্টার মুভি হয় না। সেখানে প্রপার গল্প থাকতে হয়, সাপোর্টিং কাস্টের ক্যারেক্টারাইজেশন থাকতে হয়। এদিকে অনির্বাণের অহিন্দ্র বর্মন চরিত্রের গেট আপটা অসাধারণ থাকলেও কিন্তু মুভিতে তাকে যাত্রাপালার অভিনেতা হিসাবেই মনে হয়েছে, যার কাজ ছিল বড় বড় কথা বলা, মারাত্মক সব ডায়লগ দেওয়া আর কিছুক্ষণ পরপর ভং ধরা। কিন্তু ভিলেন হিসেবে পুরো মুভিতে কোনো ইম্প্যাক্টই ক্রিয়েট করতে পারেনি, বরং অনির্বাণের চরিত্রের থেকে বেশি ইম্প্যাক্ট দেখিয়েছে ওমের চরিত্রটি। দুর্লভ রায় চরিত্রে যতক্ষণ ছিলেন অন্যদের তুলনায় বেশ ভালো ছিলেন। আর এই মুভিটির আরেকটি নেগেটিভ পয়েন্ট হলো স্লো মোশনের সাথে এক্সপ্রেশন সিনের অতিরিক্ত ব্যবহার। এতে করে স্ক্রিন প্লে আরো স্লো হয়ে গেছে। রঘু ডাকাত মূলত এপিক অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, কিন্তু পুরো মুভিতে একটাও মেমোরেবল আই ক্যাচিং মুভমেন্ট বা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেনি। তবে মুভিটির BGM ছিল অসাধারণ, পুরো মুভি জুড়ে আপনাকে দাপিয়ে বেড়াবে। রঘু ডাকাত বাজেট, স্কেল, সেট ডিজাইন সবকিছুতেই বড়, কিন্তু এক্সিকিউশন, চরিত্র এবং গল্পের ঘাটতির কারণে মুভিটি শেষ পর্যন্ত ঠাগস অফ হিন্দুস্তানের মতোই হয়ে গেছে।